34 বছরের জোহরান মামদানি আমেরিকার নিউ ইয়র্ক শহরের মেয়র হিসেবে 100 দিন পূর্ণ করলেন। নিউ ইয়র্কের মতো ধনতন্ত্রের পীঠস্থানে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এই প্রথম এই দায়িত্ব পালন করছেন। নিউ ইয়র্কের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়রও তিনি। নির্বাচনের সময় কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি, সেগুলোর কতটা তিনি পূরণ করতে পেরেছেন আর কতটা পারেননি, আর তা নিয়ে কি মত দিচ্ছেন নিউ ইয়র্কের মানুষ, আসুন সেগুলো একবার খতিয়ে দেখা যাক। ভোটের সময় মামদানির প্রধান প্রতিশ্রুতিগুলো ছিল শহরের বাসে বিনামূল্যে যাতায়াত, ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি বন্ধ করা, সার্বজনীন শিশু পরিষেবা, 2030 সালের মধ্যে ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং বড় কোম্পানি এবং ধনীদের উপর কর বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমানো। এর পাশাপাশি প্রতিটি এলাকাতে ন্যায্য দামের জিনিসপত্র বিক্রির জন্য সরকারি মুদিখানা খোলারও পরিকল্পনা ছিল তার। 100 দিনে কি হলো, কোথায় কোথায় তিনি সাফল্য পেলেন আর কোথায় ব্যর্থতা এলো? মেয়র হওয়ার মাত্র 2 সপ্তাহের মধ্যেই গভর্নর কেতি হকুলের সঙ্গে মিলে $1.2 বিলিয়ন তহবিল তৈরি করেন তিনি। এই তহবিল দিয়ে 2 বছর বয়স থেকে শুরু করে শিশুদের জন্য বিনামূল্যে শিশু সেবার ব্যবস্থা করা হচ্ছে। নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম এটা করা হলো। পূর্ব হারলেমের লা মার্কেটায় তিনি এর মধ্যেই একটি সরকারি মুদিখানা খোলার পরিকল্পনাও ঘোষণা করেছেন। কিন্তু মামদানির বাসে বিনামূল্যে যাতায়াতের প্রস্তাব এখনো আটকে আছে, আর ভাড়া কমানোর বিষয়টিও এখনো রেন্ট গাইডলাইন্স বোর্ডের হাতে, যাদের এবছর জুন মাসে তাদের সিদ্ধান্ত জানানোর কথা। তবে এর মধ্যেই মামদানি বোর্ডের 9 জনের মধ্যে 6 জন সদস্যকেই নিজে নিয়োগ দিয়েছেন, যার ফলে এই সিদ্ধান্ত পেতে খুব বেশি সমস্যা হবে না বলেই মনে করছেন অনেকে। কিন্তু মামদানির কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ কি? শহরের বাজেটে প্রায় $5.4 বিলিয়ন ঘাটতি রয়েছে, যাকে তিনি নিজেই বিষ মেশানো পানপাত্র বলেছেন। ধনীদের উপর কর বাড়ানোর প্রস্তাবেও গভর্নর রাজি হচ্ছেন না। এটা একটা বড় চ্যালেঞ্জ তার কাছে। কিন্তু মামদানির কাজের ধারায় কি খুশি নিউ ইয়র্কবাসী? 100 দিন পূর্ণ হওয়ার পর এক সমীক্ষায় দেখা গেছে 60% নিউ ইয়র্কবাসী মনে করেন মামদানি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন, এবং 56% মনে করেন শহর সঠিক পথেই এগোচ্ছে। এখন 4 বছরের মেয়াদে তিনি কি পারবেন এক নতুন রাজনীতির দিশা দেখাতে? আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা এবং বিশ্লেষণ করব। বিষয়টির খুঁটিনাটি বিশ্লেষণ করার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নিউ ইয়র্ক থেকে অধ্যাপক, সমাজকর্মী এবং লেখক ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়। পার্থবাবু, আপনাকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আপনার কাছে যেটা আমরা প্রথমেই জানতে চাইবো সেটা হচ্ছে, একজন নিউ ইয়র্কবাসী হিসেবে আপনি এই জোহরান মামদানির 100 দিনকে কিভাবে দেখছেন পার্থবাবু? হ্যাঁ, আমি খুব পজিটিভলি দেখছি। আমার খুব ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি আছে। এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধ, গণহত্যা, বর্বরতা চলেছে, অভিবাসীদের ওপরে, গরিব মানুষের ওপরে যে ভয়ঙ্কর নির্মম অত্যাচার নেমে এসেছে, যেভাবে শিশুদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, যেভাবে কর্পোরেট আমেরিকা এবং কর্পোরেট বিশ্ব, কর্পোরেট ইন্ডিয়া যেভাবে মানুষের যেটুকু বা ন্যূনতম অধিকার আছে সেগুলোকে সমস্ত ধ্বংস করে দিচ্ছে, সম্পূর্ণ অর্থনীতির বেসরকারীকরণ যেভাবে দারিদ্র এবং বৈষম্যকে আরও তীব্রতর করছে, সেখানে জোহরান মামদানির বিজয়, আমি আপনাকে আগেই বলেছি, সেটা আমাদের মতো মানুষদের কাছে একটা খুব বড় আশাব্যঞ্জক ঘটনা। আর 100 দিনে জোহরান মামদানি, 100 দিনে মানুষ আর কত কী করতে পারে, কিন্তু এই যে যে প্রতিশ্রুতিগুলি তিনি দিয়েছিলেন সেগুলো যে কিছু কিছু সেই দিকে তিনি অগ্রসর হতে পেরেছেন সত্য বাধা বিপত্তি এবং মিডিয়া নেগেটিভ প্রোপাগান্ডা সত্ত্বেও, সেটাই একটা খুব বড় ঘটনা আমাদের কাছে। শিশুদের যে পরিষেবার ব্যাপারটা,
হ্যাঁ, এইটা আপনি কিভাবে দেখছেন? যে এটা তো খুব একটা বড় কাজ, এটা কোনোদিনই নিউ ইয়র্কের ইতিহাসে তো হয়নি। আমি জানি না আমেরিকার অন্য কোথাও হয়েছে কিনা, আপনি ভালো বলতে পারবেন। এইটা একটুখানি যদি সবিস্তার বলেন, এবং এটা তৃতীয় বিশ্বের আমাদের মতো দেশগুলোর জন্যও কতটা প্রয়োজনীয়, শুধু আমেরিকার জন্যই নয়, আমাদের মতো দেশগুলোতেও কতটা প্রয়োজনীয়, সেটা যদি একটু ব্যাখ্যা করেন আপনি। হ্যাঁ, শিশু এবং নারীদের কথা বলতেই হবে, কারণ আমাদের, বিশেষ করে আমাদের দেশে এবং এখানে এই আমেরিকাতেও বড় বড় কথা বলা হয়, কিন্তু যখন আসলে কাজ করার সময় আসে তখন দেখা যায় যে শিশুদের জন্য এবং নারীদের জন্য কিছুই করা হয়নি। এটা হচ্ছে আমাদের একটা বাস্তব অভিজ্ঞতা, আমরা সারা জীবন দেখে আসছি। অথচ আজকে পৃথিবীতে যে যে দেশগুলো এই গণতান্ত্রিক সমাজবাদ বা ডেমোক্রেটিক সোশ্যালিজমের রাস্তায় গেছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে শিশুদের উপরে এবং নারীদের উপরে, যেটা, এবং শ্রমিকদের উপরে। এইটা হচ্ছে সবচাইতে বড় কথা। এর জন্য আপনাকে কমিউনিস্ট হতে হবে না। আমেরিকাতে এই কথাটা এই কারণে বলছি যে আমেরিকাতে, বা আপনার যারা দেখেন তাদের মধ্যে যারা আমেরিকায় যেসব বাঙালি থাকেন, তারা তো অসম্ভব রকমের একটা মার্কিন পুঁজিবাদের সমর্থক। তারা পৃথিবীর অন্যান্য দেশের কোনো খবরই তেমন রাখেন না। যেভাবে আমেরিকাতে জাঙ্ক ফুড খাইয়ে ছেলেমেয়েদেরকে শৈশব থেকে তাদের ভবিষ্যৎটাকে, স্বাস্থ্যটাকে একেবারে নষ্ট করে দেওয়া হচ্ছে, এরকম পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার জানা নেই। মানে আমরা যখন ছোটবেলা থেকে আমাদের শিশুকে, যখন আমরা আমাদের সন্তানকে মানুষ করেছি, তখন আমরা ওই বুঝতে পেরে গিয়েছিলাম প্রথমেই যে স্কুলের লাঞ্চ দিলে বাচ্চার স্বাস্থ্য একেবারেই নষ্ট হয়ে যাবে। এবং স্কুলের লাঞ্চ কেবলমাত্র আমেরিকাতে সরকারি স্কুলে খায় কেবলমাত্র গরিবের গরিব, যারা, যাদের কোথাও যাওয়ার নেই তারা। আমরা প্রথম থেকেই তাকে বাড়ির রান্না করা খাবার তাকে আমরা খাইয়েছি। এবং আমরা তারপরে নিউ ইয়র্কে বিশেষ করে চলে আসার পর থেকে বিভিন্ন রকমের আন্দোলনের সঙ্গে, পরিবেশ আন্দোলন, খাদ্য আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত থেকেছি। এই মুহূর্তে আমরা এইখানেই ব্রুকলিনে পার্ক স্লো ফুড কোঅপ বলে একটা আহ, উম, খাদ্য সমবায় আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত, যেখানে আমরা ভলেন্টারিলি কাজ করি। 4 ঘন্টা করে মাসে কাজ করি, তার বিনিময়ে আমরা রাসায়নিক পদার্থ মুক্ত, বিষমুক্ত অর্গানিক খাবার আমরা সস্তায় পাই। এই একটু আগেই সেখান থেকে আমি গ্রোসারি করে আনলাম। তো এই সমস্ত জিনিসগুলো জোরান মামদানি সারা শহরে জুড়ে সেটা করার চেষ্টা করছেন। এবং আমেরিকাতে অন্যান্য অনেক জায়গাতে কখনো যে কোথাও হয়নি তা নয়, কিন্তু মিডিয়া সেগুলোর কথা কখনো বলে না, কারণ সমস্ত বড় বড় মিডিয়া হচ্ছে কর্পোরেট আমেরিকার দাস। এবং কর্পোরেট আমেরিকা চায় না যে মানুষ সুস্থ থাকুক, শিশুরা সুস্থ থাকুক। এই কারণে তারা এই জিনিসগুলো, তারা আমাদেরকে ক্রমাগত এই ম্যাকডোনাল্ড, বার্গার কিং, ডোমিনোজ, কেএফসি, কোক, পেপসি, এই সমস্ত জিনিস আমাদেরকে খাইয়ে যাচ্ছে, এবং আমাদের দেশের মানুষ সেগুলো চোখ বন্ধ করে সেগুলো খাচ্ছে, এবং স্বাস্থ্য সংকট আরও বেশি তীব্র হচ্ছে। তো এই যে জিনিসটা, এখানে স্কুলের লাঞ্চ, ভালো খাবার খাওয়ানোর একটা প্রতিশ্রুতি জোরান মামদানি দিয়েছেন, ইউরোপের বা অন্যান্য জায়গার, ল্যাটিন আমেরিকা অন্যান্য জায়গার মডেল অনুসরণ করে। তারপরে যেটা তিনি বারবার করে বলছেন এবং অনেকটা সফল হয়েছেন, সেটা হচ্ছে যে চাইল্ড কেয়ারের ব্যবস্থা করা। কারণ এখানে বহু লক্ষ লক্ষ মানুষ আছেন যারা চাইল্ড কেয়ার, মানে শিশুদের, তারা কাজ করতে যাবেন কি করে, তারা বাচ্চাদের কোথায় রাখবেন? হ্যাঁ, এবং সেটা ঠিক। এত বেশি খরচ সাপেক্ষ ব্যাপার। তো এই কারণে আবার সেই বলছি, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড, জার্মানি, স্পেন ইত্যাদি বিভিন্ন জায়গাতে যে মডেল আছে, বা ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে, ব্রাজিলে লুলা ডিসিলভা সেই একই ডেমোক্রেটিক সোশ্যালিজমের রাস্তায় গিয়ে সেইগুলো করার চেষ্টা করছেন। বলিভিয়াতে করা হয়েছে। মানুষকে কোক, পেপসি থেকে সরিয়ে এনে জল খাওয়ার কথা বারবার করে, এগুলো খুব ছোট ছোট ব্যাপার, কিন্তু এগুলো একটা বিশাল একটা বৈপ্লবিক ঘটনা। মানুষকে যদি ছোটবেলা থেকে শেখানো যায়, ঠিক যেমন এই সেলফোনের বীজ থেকে ছোটদের সরিয়ে নিয়ে এসে তাদেরকে যদি খেলাধুলো করার ব্যবস্থা করে দেওয়া যায়, তাদেরকে বই পড়ার ব্যবস্থা করে দেওয়া যায়, তাতে যেরকম একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটে, সেরকম ছোটবেলা থেকে খাওয়া দাওয়ার ব্যাপারে, সেইটা কি খাচ্ছে, কি পান করছে, সেটা খুব ইম্পর্টেন্ট, সেইগুলো জোরান করার ব্যবস্থা করছে। তারপরে যে চাইল্ড কেয়ারের ব্যাপারে বললাম, চাইল্ড কেয়ার যাতে ফ্রিতে বা সস্তায় চাইল্ড কেয়ার দেওয়া যায় গরিব বাবা মায়েদের, বা যারা শ্রমজীবী
বাবা মায়েদেরকে, যাতে তারা ছেলে মেয়েদেরকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় রাখতে পারে এবং সরকার তার খরচ বহন করে। এগুলো বৈপ্লবিক ঘটনা, এগুলো আমেরিকাতে তো হয়নি বললেই চলে। আমাদের দেশ যদি এইসব কিছু কিছু অনুসরণ করার চেষ্টা করে, কিন্তু অরণ্যে রোদন, তাও কথাগুলো বলে যাচ্ছি কারণ নিউ ইয়র্কের চোখের সামনে এই পরিবর্তনগুলো এই জন্যই ঘটতে আমরা জানতে চাইছি যে আপনার কাছে যে কি ওখানে ঘটছে সেটা যদি আমাদের দেশের পলিটিশিয়ানরা, আমাদের দেশের জনগণ যদি সেটা জানে এবং তারা নেতাদের উপর সেই চাপটা সৃষ্টি করতে পারে যে মিডিয়াতে আমরাও মিডিয়াতে কেন এটা পাবো না। মিডিয়াতে যদি সেই নিয়ে কথাবার্তা হয়, মিডিয়াতে যদি বড় বড় মিডিয়াতে, আজকে আনন্দবাজার বলুন বা যেসব আছে এসব জায়গাতে, টাইমস অফ ইন্ডিয়া, বড় বড় যেসব মিডিয়া আছে, বা এই ধরুন এবিপি আনন্দ, হ্যাঁ, এইসব জায়গাতে, আমি গদি মিডিয়ার কথা ছেড়েই দিলাম। তো যাই হোক, আহ, মানুষের কাছে সেই খবরগুলো পৌঁছে দেওয়ার জন্যে বিগ মিডিয়া যেহেতু কিছু করবে না, সুতরাং এই সুব্রত বসু বা যারা আছেন অন্যরকম কাজ করে যাচ্ছেন, ভালো কাজ করে যাচ্ছেন, ইতিবাচক কাজ করে যাচ্ছেন, তাদের মাধ্যমে যদি কয়েক লক্ষ মানুষ সেগুলোর কথা জানতে পারে যে এরকম ঘটনা ঘটছে, নিউ ইয়র্কের মতন জায়গাতেও এরকম পরিবর্তন আসছে। এই ধরুন গতকাল আপনি জানেন নিশ্চয়ই, হাঙ্গেরিতে যে নির্বাচন হয়েছে তাতে অতি দক্ষিণপন্থী ফ্যাসিস্ট অরব্যানের জমানা শেষ হয়ে গিয়ে তাকে একেবারে ল্যান্ডস্লাইডে ধরাশায়ী করে প্রগতিশীল একজন আহ, নেতা তিনি ক্ষমতায় এসেছেন। হাঙ্গেরিতে একটা বিরাট পরিবর্তন ঘটে গেল। কিন্তু ওই বারবার করে বলছি, জার্নালিজম অফ এক্সক্লুশন, জার্নালিজম অফ এক্সক্লুশন, দরকারি খবর বাদ দিয়ে দেওয়া। আইপিএল নিয়ে দেখবেন আজকে, মানে আজকে মনে হবে যে ভারতে আর কোনো খবর নেই আইপিএল ছাড়া। হ্যাঁ, না, মানুষকে ভারতের খবরের তো সেটা শশী থারুর একটা খুব সুন্দর কথা বলেছেন যে ভারতের জাতির এখন মূল হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে ধুরন্ধর 2। হ্যাঁ, ধুরন্ধর 2, হ্যাঁ, হ্যাঁ, তো ধুরন্ধর এই 2 হচ্ছে ধুরন্ধর এখন জাতির মূল আলোচ্য বিষয়। এবং কোথাও এই যে বিশ্বে কি ঘটছে, তাদের খাদ্য সমস্যা হবে কিনা, তাদের জ্বালানি সমস্যা হবে কিনা, সেগুলো নিয়ে কোনো খবর তারা রাখতেই চান না। তো কোনো যাই হোক, খবরই আমরা নেই। যতটুকু আমাদের সাধ্য, আমাদের একটা খুব বড় সৌভাগ্য যে আমাদের কিছু দর্শক তারা এটাকে নিজেরা উদ্যোগী হয়ে দেখান এবং দেখান সবাইকে। এটা একটা খুব আমাদের বড় ইয়ে। তো সেই জন্য আমি আপনার কাছে এটা জানতে চাইছি যে শুধু খাদ্য বাচ্চাদের দেওয়া বা চাইল্ড কেয়ার তো শুধু নন, তিনি অনেকগুলো বৈপ্লবিক কাজ করার কথা বলেছিলেন, যে মানুষকে বাসস্থানের কথা, যেটা আমাদের মতো দেশে, আমাদের দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একটা খুব বড় সমস্যা। বিরাট তো সমস্যা। সেখানে নিউ ইয়র্কে এই সমস্যাটা যে আছে, এটাই আমরা প্রায় তীব্র জানতাম না, সমস্যা, আপনি বারবার বলেছেন। তীব্র সমস্যা, মানুষ হ্যাঁ, জানেই না। আমি আবার বারবার করে আমি আপনাকে বলছি, বললে মানে শুনতে খারাপ লাগে, একই কথা বলছি, কিন্তু আমার যে লেখাগুলো আছে, বইগুলো আছে, বিশেষ করে আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী বলে আমার যে বইটা ভিরাসাত প্রকাশ করেছে 2 বছর আগে, আমি সবাইকে সেইটা পড়তে বলছি। তাতে সহজ বাংলা ভাষায় আমি আসল আমেরিকার কথা মানুষের কাছে তুলে ধরেছি, রেফারেন্স সহ, আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে লেখা। সেইটাতে পড়লে বুঝতে পারবেন যে আসল আমেরিকাটার কি অবস্থা, কতখানি ভয়ঙ্কর অবস্থা। মানুষ খেতে পায় না, মানুষ একেবারে চরম আপনি আগেও অশিক্ষা। বলেছেন। আমি বাসস্থানের ব্যাপারে আসি, তারা অনেক দূর থেকে তাদের আসতে হয়। আমাদের আমাদের মতো দেশেও, আমাদের কলকাতা শহরে কাজ করতে আসেন অনেক দূর, সেই সোনারপুর, লক্ষ্মীকান্তপুর, এই সমস্ত জায়গা থেকে তারা কাজ করতে আসেন আসে বিপুল তো, তাদের কষ্ট করে, এবং তারা ফিরে যান। এটা কলকাতা শহরে থাকার মতো তাদের কোনো অর্থের সেই প্রতি। এটা নিউ ইয়র্কে কি রকম সমস্যা, যেটা বিরাট মামদানি যেটা সমস্যা, অ্যাড্রেস করেছেন? বিরাট সমস্যা নিউ ইয়র্কে। মানে নিউ ইয়র্কে আমি নিজের চোখে দেখেছি। আমি তো রাস্তায় নেমে বহুকাল ধরে কাজ করেছি ইমিগ্রেন্টদের সঙ্গে, বিশেষ করে। হ্যাঁ, একটা ঘরে গাদাগাদি করে 10 জন 12 জন আছে। হ্যাঁ, এবং কি সাংঘাতিক অবস্থার মধ্যে তারা আছে, তাদের থাকার কোনো জায়গা নেই, গরিব লোকেদের থাকার কোনো জায়গা নেই, হোমলেস মানুষ সমস্ত যেখানে সেখানে পড়ে আছে। শীতকালে তারা জলের পাইপের মধ্যে, আমি আগেও আপনাকে বলেছি, আমাদেরই বাড়ির নিচে যেখানে আপনি বসে বলেছেন, আমি হ্যাঁ কথা, বলেছেন, এটা ঠিকই। তার নিচে একটা লোক শীতকালে আশ্রয় নিয়েছিল, ফেব্রুয়ারি মাসে ভয়ঙ্কর শীতে, -5 -10 ডিগ্রি টেম্পারেচারে ওখানে আশ্রয় নিয়েছিল। সর্বত্র পার্কের মধ্যে, যদি একটু এখন ওয়েদার ভালো হয়েছে, এখন বসন্তকাল এসছে, গাছে ফুল টুল ফুটেছে, এই সময় থেকে দেখবেন যে রাস্তাঘাটে বেঞ্চির ওপরে মানুষ ঘুমিয়ে আছে, একটা কম্বল গায়ে দিয়ে, পাশে একটা
লোহার একটা খাঁচার মতন একটা তাদের ইয়ে রাখা আছে, ট্রলি, তাতে তাদের সমস্ত জিনিসপত্র, তাদের দু চারটে জামা কাপড়, কিছু স্যান্ডউইচ, একটা জলের গ্লাস, কম্বল, সোয়েটার, মানে সেটাই তাদের বাড়ি। তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। আজকে তারা বেঞ্চের উপর শুয়ে আছে, কালকে তারা পার্কের মধ্যে শুয়ে আছে, কালকে তারা পরশু জলের পাইপের মধ্যে শুয়ে আছে। হোমলেস শেল্টার যেগুলো আছে সেগুলোতে গাদাগাদি করে লোকে থাকে, সেখানে তিল ধারণের জায়গা নেই। সরকার কোনো দায়িত্ব নেবে না। সরকার এখানে যা যা হচ্ছে সব বেসরকারি। সরকার এখানে আমেরিকার সিস্টেম হচ্ছে যে সরকার বলে কিছু থাকবে না, যেটা আমাদের দেশে মোদিরা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে সরকার বলে কিছু থাকার দরকার নেই, সব প্রাইভেট হয়ে যাবে, প্রাইভেট কোম্পানি যা করার করবে। সুতরাং সরকারের কোনো দায়িত্ব নেই। সেইখানেই ডেমোক্রেটিক সোশ্যালিজমের শপথটা হচ্ছে যে না, সরকারের দায়িত্ব আছে। সরকার যাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, সরকার যাদের টাকায় সরকার চলছে, তাদের জন্য সরকার কাজ করতে বাধ্য। এবং জোরান মামদানি এই বাসস্থানের সংকট দূর করার জন্যে 100 দিনে কতটাই বা কি করা যায়, 100 দিন মানে 3 মাস 10 দিন, তাতে কি করা সম্ভব? কিন্তু তিনি কতগুলো, অনেকগুলো নিউ ইয়র্কের যে বাড়িগুলো ব্যবহার করা হয় না, সেই বাড়িগুলো, খালি বাড়িগুলো তিনি আহ, অধিগ্রহণ করার চেষ্টা করেছেন, যাতে সেখানে কিছু কিছু মানুষের বাসস্থান সংকট মেটানো সম্ভব হয়। এই কাজগুলো তিনি করছেন। এবং এবারে রেন্ট ফ্রিজটা বোধহয় সম্ভবত হয়ে যাবে এই জুন জুলাইতে রেন্ট মনে ফ্রিজটা হচ্ছে। হয়ে যাবে, কারণ রেন্ট ফ্রিজটা এই কারণে হয়ে যাবে যে যা যথেচ্ছ বাড়ি ভাড়া বাড়াতে পারবে না এই বিরাট বিরাট বাড়িওয়ালাগুলো, যারা এতদিন ধরে ওই ক্লিনটন আর কুয়োমো আর ব্লুমবার্গকে সাপোর্ট করে এসছে। তারা প্রচণ্ডভাবে মানে আপসেট হয়ে গেছে, ক্রুদ্ধ, যে তাদের প্রফিট শেয়ার, তাদের বিলিয়ন বিলিয়ন প্রফিট তারা হারাবে, কমে যাবে তাদের। তারা একেবারে মারাত্মকভাবে ক্রুদ্ধ, কিন্তু তাতে কিছু যায় আসে না। জোরান মামদানি তার নিজের সমস্ত লোকেদেরকে নির্বাচিত করে হাউসিং কমিটি, হাউসিং বোর্ডগুলোতে তিনি বসাতে সক্ষম হয়েছেন। ফলে এরপরে যখন বোধহয় মে মাসে না জুন মাসে তাদের যখন ভোটাভুটি হবে, তখন সেখানে জোরানের নিজেদের লোকেদের জয়লাভ করার সুযোগটা অনেক হ্যাঁ, বেশি। তিনি অলরেডি সেরকম লোক নিয়োগ করে দিয়েছেন কমিটির এরকম লোক মধ্যে। তিনি অলরেডি নিয়োগ করে দিয়েছেন। হ্যাঁ। সুতরাং আহ, সেখানে পার- একটা হুম। বিরাট একটা পরিবর্তন আসবে। এবং এই যে যথেচ্ছ বাড়ি ভাড়া বাড়ানোর এবং যা খুশি তাই করার এই বড়লোক কর্পোরেট বাড়িওয়ালাদের যে প্রভুত্ব বা যে একচ্ছত্র রাজত্ব চলছিল, সেটা হয়তো কিছুদিনের জন্য হলেও বন্ধ হবে। তো ওই আমি একটু ছোট্ট করে একটা একটা ভিডিও দেখাবো এই প্রসঙ্গে। সেটা হচ্ছে যে জোহরান মামদানি এই 100 দিন হওয়ার পরেই মানুষের যে আর্থিক অসমানতা, যে অসাম্যতা, সেটা নিয়ে একটি ভিডিও, তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন, যার ভিডিও আমি আপনাদের প্রথমে একটু দেখিয়ে নিতে চাই। তাতে তিনি বলছেন যে নিউ ইয়র্ক শহরের সাদা পরিবারগুলোর গড় আয় $2 লক্ষ বেশি, গড় সম্পত্তির পরিমাণ $2 লক্ষ বেশি। সেখানে যারা সাদা নন তাদের পরিবারের সম্পত্তির পরিমাণ গড়ে $20,000 কম। হ্যাঁ, আমি দেখেছি। ভয়ঙ্কর অসম্ভব, ভয়ঙ্কর অসম্ভব, ভাবা যায় না কোথায় 2 লক্ষ আর কোথায় মাত্র 20,000। তো এই ভিডিওটা আপনাদের আমি প্রথমে একটু দেখিয়ে নিতে চাই, তারপরে আমি পার্থবাবুর কাছে এই বিষয়ে বিশ্লেষণ চাইবো। It's a report that is both coupled with a true cost of living report, is that the inequities in this city, the racial inequities, are stark. We are talking about findings that have shown that the wealth of a median white household in the city is more than $200,000, while that of a black household is less than $20,000. This is not an indictment of any one New Yorker. It is an indictment, however, of policies and politics that have persisted for far too long. Our commitment now is to act upon these findings, to do so in concert with New Yorkers' comments, as we've now opened a public comment period for the next 30 days to ensure that we have a city where we are reckoning with the long history of racism here and starting to act upon a framework that puts equity right at the center of it. আপনারা ভিডিওটা দেখলেন। এখানে মামদানি নিজেই বলছেন এই রিপোর্টটি প্রকাশ করে যে আর্থিক অসাম্যের বিষয়টি। পার্থবাবু, আপনি এই বিষয়টা যদি একটু বিশ্লেষণ করেন, নিউ এইটা ইয়র্কে করার বা পেছনে মামদানির উদ্দেশ্যটা কি? এই এই অসাম্য রিপোর্টটা তিনি কেন প্রকাশ করলেন? এটা তো আমরা সবাই জানি প্রায়, কিন্তু না তিনি না, এটা প্রকাশ। আমেরিকাতে জানে না। আমেরিকাতে হুম। জানে না তো, মানুষ জানেই না। আমি যখন আমার শ্রমিক ইউনিয়নের ছাত্রছাত্রীদেরকে আমি যখন 14 বছর ধরে পড়িয়েছি, তখন তাদেরকে আমি বারবার করে এই জিনিসগুলো তাদেরকে আমি দেখাতাম। তারা বলতো যে আমাদের কোনো ধারণাই নেই যে আমরা জানতাম যে অসাম্য আছে।
আমরা জানতাম যে আহ, আহ, ধনী এবং দরিদ্রের মধ্যে তফাৎ আছে, কিন্তু তফাৎটা যে এত ভয়ঙ্কর এবং এত কি বলবো মানে অশ্লীল, হ্যাঁ, সেটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আমি একবার তাদেরকে দেখিয়েছিলাম একটা গ্রাফ, সেই গ্রাফটাতে আমার একটা ইয়ে ছিল, ইলেকট্রনিক বোর্ড ছিল, সেখানে আমি দেখাতাম ভিডিও করে। তো সেখানে একটা গ্রাফ দেখিয়েছিলাম যে 0 থেকে 90% পর্যন্ত মানুষের আয় একেবারে প্রায় শূন্য বললেই চলে, একটু একটু করে বাড়তে বাড়তে 30, 40, 50%-এর প্রায় জিরো, তারপরে একটু একটু করে বাড়তে বাড়তে ধরুন আমাদের মতন যারা মধ্যবিত্ত, আমাদের একটা, আর যারা টপ 1%, সেই 1%-এর গ্রাফটা যখন তাদের সম্পদের বা উপার্জনের গ্রাফটা যখন তাদের দেখানো হলো, তখন সেইটা গ্রাফটা এত উঁচু যে সেই গ্রাফটা ওই বোর্ডে আটকালো না। তখন সেই গ্রাফটাকে দেখানোর জন্যে পাশাপাশি আচ্ছা, পাশাপাশি অনেকগুলো বার সাজিয়ে সাজিয়ে দেখাতে হলো, তাতেও তারা বুঝতে পারছে না যে ব্যাপারটা কি। আমি বললাম যে এটা হচ্ছে একটা গ্রাফ, এটাকে বোর্ডে ধরানো যাবে না বলে এরকমভাবে পাশে পাশে সাজিয়ে সাজিয়ে 10টা গ্রাফ দেখানো হয়েছে। কারণ একটা বার গ্রাফ যদি দেখানো হতো তাহলে সেটা আমাদের ক্লাসের দেয়াল ফুঁড়ে, ছাদ ফুঁড়ে ওপরে চলে যেত। মানে ওরা কল্পনাই করতে পারে না। তারপরে তাতেও বুঝতে পারছে না, কারণ আমেরিকার বেশিরভাগ মানুষের, দুঃখের সঙ্গে বলছি, অঙ্কের সেন্স খুব কম। আমাদের দেশে যে ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ মানে আমরা এখনো 25 পর্যন্ত বোধহয় নামটা মুখস্থ বলতে পারি। তো যাই হোক, সেসব দিন চলে গেছে। আমি তাদেরকে বলতাম যে তোমাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা কোম্পানির, নিউ ইয়র্কেরই একটা কোম্পানির, তার যে সিইও, সেই সিইও যত টাকা 1 ঘন্টায় রোজগার করে, 1 ঘন্টায়, সেই 1 ঘন্টা তাদের উপার্জিত অর্থ রোজগার করতে তাদেরই কোম্পানির যারা মাঝারি লেভেলের যে সমস্ত ওয়ার্কার, সবচাইতে কম যারা তারা নয়, মাঝারি লেভেলের যারা ওয়ার্কার, এই 1 ঘন্টা সিইও 1 ঘন্টায় যা রোজগার করে, সেটা রোজগার করতে মাঝারি লেভেলের ওয়ার্কারদের 3 মাস লাগবে। ওরা 1 ঘন্টায় যা রোজগার করে, একটা মাঝারি লেভেলের সেই একই কোম্পানির ওয়ার্কারের সেই টাকা রোজগার করতে 3 মাস টাইম লাগবে। তখন ওরা বললো যে না না, আমরা এসব বিশ্বাস করি না। আমি বললাম ঠিক আছে, বিশ্বাস করতে হবে না, আমি তোমাদের টাইম দিচ্ছি, তোমরা নিজেরা রিসার্চ করে দেখো, দেখে এসে আমাকে জানাও যে তোমরা কি পেলে। তখন তারা 2 ঘন্টা পরে যখন ফিরে এলো, তখন তাদের মুখের চেহারা একদম বদলে গেছে। মানে এই যে অভূতপূর্ব অবিশ্বাস্য বৈষম্য, এই বৈষম্য, দেখুন পুঁজিবাদ পৃথিবীর অনেক জায়গাতে আছে, হ্যাঁ, আমি কিন্তু কমিউনিস্ট না, আমি পুঁজিবাদের বিরোধী না, কিন্তু এবং জোরান মামদানিও পুঁজিবাদের বিরোধী না, কিন্তু আমরা বলছি যে দেয়ার মাস্ট বি সাম টাইপ অফ এ ব্যালেন্স। এরকমভাবে একটা 1% মানুষের হাতে সমস্ত অর্থ, ক্ষমতা, সম্পদ, সব কিছু, মিডিয়া তাদের হাতে থাকবে, আর বাকি মানুষরা সবাই একেবারে অসহায়ভাবে শোচনীয় অবস্থার মধ্যে, বিপর্যস্ত অবস্থার মধ্যে সারাটা জীবন কাটাবে। এটা কখনো হতে পারে না। দেয়ার হ্যাজ টু বি এ ব্যালেন্স। ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্যর একটা জায়গাতে, তাদেরকে একটা সাম্যের জায়গাতে নিয়ে আসতে হবে। তার জন্যে যেটা আমেরিকাতে এফডিআর এর সময় থেকে ছিল, এফডিআর এর নিউ ডিল অর্থনীতির কথা আজকে এত কিছু বলা যাবে না, কিন্তু বলছি যে আমেরিকার মধ্যেই কিন্তু দীর্ঘকাল সময় ছিল যখন ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান এরকম আকাশচুম্বী ছিল না, বা হোয়াইটদের মধ্যে, ব্ল্যাকদের মধ্যে, ইমিগ্রেন্টদের মধ্যে অর্থের ব্যবধান এত আকাশচুম্বী ছিল না। সেটা আমেরিকাতেই সেটা সম্ভব হয়েছিল, কিন্তু আজকে সেটাকে সম্পূর্ণভাবে মানুষের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। জোরান মামদানি সেই জিনিসটাকে আস্তে আস্তে একটা সাম্যের জায়গাতে, একটা ব্যালেন্সের জায়গাতে নিয়ে আসবার চেষ্টা করছেন, যার জন্য আমরা তার পাশে আছি। এই রিপোর্টটা সেই জন্যই তিনি বের করলেন, যে এই বার্তাটা তিনি দিতে চাইলেন। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে তো একটা এখানে অক্সফ্যামের এখানে রিপোর্টের, হ্যাঁ, আমি এই সরি, প্রসঙ্গে, আমি বলছি, আমি একটা ছোট্ট হ্যাঁ, কথা বলছি। আপনি বলে নিন, আপনি বলে নিন, আমি আমি পরে খুব আসছি। খুব মানে 30 সেকেন্ডে হুম। বলছি। এই কারণেই আমি আগের দিনও আপনাকে বলেছিলাম যে সেকেন্ড সার্কেলের যে কনসেপ্টটা বা মডেলটা আমি দিয়েছি, যেখানে ধনী দরিদ্রের মধ্যেই ভয়ঙ্কর আকাশচুম্বী অবিশ্বাস্য ব্যবধান দূর করার জন্য কিন্তু তথাকথিত বামপন্থী, মডারেট বামপন্থী এবং তথাকথিত মডারেট দক্ষিণপন্থীরা সবাই মিলে এক জায়গায় এসছে। তার জন্যই জোরান মামদানি আজকে নিউ ইয়র্কের মতন একটা শহরের মেয়র নির্বাচিত হয়েছে।
ঠিকই বলেছেন। আমি এই প্রসঙ্গে একটু একটু ভারতের চিত্রটাও আনতে চাইছিলাম। তাতে একটা অক্সফ্যামের রিপোর্ট, আপনারা জানেন এই রিপোর্টটা কিছুদিন আগে অক্সফ্যাম বের করেছে, যে ভারতের মোট সম্পদ কিভাবে ভাগ হয়েছে। ভারতে 1% মানুষের হাতে দেশের মোট সম্পদের 40% রয়েছে, এটা অক্সফ্যামের রিপোর্ট। এবং নিচের দিকের 50% মানুষের হাতে সম্পদের মাত্র 3 থেকে 5%, মানে একদম প্রায় নমিনাল। 50% মানে প্রায় তাদের সম্পদ নেই। এইটা অক্সফ্যামের রিপোর্ট। এই প্রসঙ্গে যদি আপনি একটু ভারতের কথাও বলেন, কারণ আপনি এই দেশটাকেও খুব ভালো করে জানেন। একেবারেই তাই। একেবারে দেখুন ভারতের, আমি তো আগে একবার আপনাকে বলেছি যে পৃথিবীর দুটো বৃহত্তম গণতান্ত্রিক দেশ অর্থাৎ কাগজে কলমে গণতন্ত্র, সেই হুম। দুটো দেশের অবস্থা সবচাইতে খারাপ। সমস্ত ধনী দেশগুলোর মধ্যে, যাদেরকে প্রথম বিশ্বের দেশ বলে, তাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা সবচাইতে খারাপ। ধনী দেশগুলোর মধ্যে আজকে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, মানে এই যে দেশগুলো আছে, স্পেন, ইটালি, হুম। এই যে দেশগুলো, এই দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা সবচাইতে খারাপ। আর তৃতীয় বিশ্ব নামে নামে যে দেশগুলো আছে, ধরুন ভারত বলুন, ব্রাজিল বলুন, হ্যাঁ মানে আপনি চীন বলুন, বা চীন অবশ্য এখন তৃতীয় বিশ্ব নয়, চীন এখন সুপার পাওয়ার, যাই হোক হ্যাঁ, সুপার বলছি। পাওয়ার, হ্যাঁ। আচ্ছা ধরুন তুরস্ক বলুন, এই যে দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো বলুন, বা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, এই যে দেশগুলো, বা ল্যাটিন আমেরিকার দেশগুলো, আফ্রিকার দেশগুলো, এই দেশগুলোর মধ্যে ভারতের অবস্থা সবচাইতে খারাপের মধ্যে একটা দেশ, যেটা আমাদের দেশে বলবে না, কারণ আমাদের দেশে ওরা দেখাতে ব্যস্ত যে জিডিপি কত বেড়ে গেছে। জিডিপি বাড়া মানে তো GDP দেশের সাধারণ মানুষের অবস্থা ভালো হওয়া নয়। জিডিপি বাড়া মানে হচ্ছে যে একটা দেশের আদানি, আম্বানি, টাটা, ডালমিয়া, মিত্তাল, এদের হাতে যে পরিমাণ অর্থ আছে, সেই পরিমাণটা এত বেশি যে তার গড় নিলে দেখা যায় যে জিডিপি অনেক বেড়ে গেছে। কিন্তু জিডিপিতে সাধারণ মানুষের অবস্থার কোনো রকম উন্নতি হয়নি, কেবলমাত্র সবচেয়ে বেশি ধনিক শ্রেণী যারা, তাদের অবস্থার উন্নতি হয়েছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে ভারতের অবস্থা এবং আমেরিকার অবস্থা খুবই একরকমের, খুবই সমান্তরাল। দুটো দেশে অর্থনৈতিক বৈষম্য সাংঘাতিক বেশি। আপনি বললেন অক্সফ্যামের রিপোর্ট যে ভারতে 1% ধনীদের হাতে দেশের সম্পূর্ণ 50%। 40-50% আছে, এদেশে সেটা 60%। একটা দেশের 1% লোকের হাতে, সে দেশে সম্পূর্ণ সম্পদের 50-60-70% সম্পদ কেবলমাত্র তাদের হাতেই কেন্দ্রীভূত আছে। বাকিরা সবাই ওই যে সমস্ত খুদকুড়ো ছড়িয়ে দেওয়া হয়েছে, ক্রামস বলে যাকে, সেই ক্রামসগুলো খাওয়ার জন্য তারা আমরা মারামারি করছি। এই হচ্ছে আসল অবস্থা। তো এরপরে আমি যে বিষয়টা আসবো সেটা হচ্ছে যে এই ধনী দরিদ্রের যে অসাম্য, সেইটা মেটানোর জন্য একটা কর কাঠামোর পরিবর্তনের কথা মামদানি তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে বলেছিলেন। এবং সেখানে সেটা করতে গেলে গভর্নর কেথি হকুলের সম্মতি দরকার। কিন্তু গভর্নর সেই সম্মতিটা এখনো পর্যন্ত দেননি। এটা মামদানির কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে তিনি কিভাবে ওভারকাম করতে পারেন, এটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, ক্যাথি হোচুল বা এই ধরনের যারা আছে, তারা সবাই হচ্ছে মানে ওই ক্লিন্টন ডেমোক্র্যাটদেরই একটা অংশ বলা যেতে পারে। তারা ওই কর্পোরেট আমেরিকার আহ, পরিপুষ্ট সমস্ত রাজনীতিবিদ, এবং তারা ওদের টাকাতেই তারা ভোটে জেতে, এবং তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা ক্ষমতায় আসে। ঠিক যেমন আমাদের দেশে মোদি, শাহ, এরা আদানি আম্বানির স্বার্থ রক্ষা করার জন্য তারা ক্ষমতায় এসেছে। সেই একই গল্প। এখন এরা চায় না যে মামদানি ধনীদের ওপরে কর বসাক, যেটা না হলে মামদানি সিটি ট্যাক্স কিছুটা বাড়িয়ে কিছু টাকা সাশ্রয় করতে পারেন অবশ্যই, কিন্তু যে যে প্রতিশ্রুতিগুলি তিনি দিয়েছেন সেগুলোকে পূরণ করতে গেলে তার যে অর্থটা দরকার, সেই অর্থের জন্যে নিউ ইয়র্কের ধনিক শ্রেণীর ওপরে, অর্থাৎ যাদের মানে অর্থের সীমা পরিসীমা নেই, তাদের ওপরে তিনি 1% কর বা 2% কর বেশি বসাতে চেয়েছেন। অর্থাৎ আজকের দিনে আমেরিকাতে সবচাইতে ধনিক শ্রেণী কিছুই কর দেয় না, মানে আমরা তার চাইতে বেশি কর দিই। আমাদের যা ইনকাম, আমাদের যে ইনকামের ভারতেও তাই, ভারতেও সাধারণ মানুষ বেশি ট্যাক্স দেন। জিএসটি এবং পার্সোনাল ট্যাক্স মিলিয়ে গরিবরা, মধ্যবিত্তরা বেশি ট্যাক্স দেন, এবং কর্পোরেট এবং ধনীরা তুলনায় অনেক কম ট্যাক্স দেন। হ্যাঁ, এবং তার সঙ্গে আবার আমেরিকাতে নতুন নতুন আইন
এখানে জারি হয়েছে এই বিশেষ করে রোনাল্ড রেগানের সময় থেকে, যেটা ক্লিন্টনের সময়, ওবামার সময়, বুশের সময় সবাই সেটাকে চালিয়ে গেছে, কারুর কেউ কোনো পরিবর্তন করেনি। সেটা হচ্ছে যে আমেরিকাতে ধনিক শ্রেণীর ওপরে কোনো রকম কর চাপানো চলবে না। ধনিক শ্রেণীর ওপরে করের বোঝা ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষের উপর করের বোঝা ক্রমশ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আগে আমি আপনাকে বলছি, এই ট্রাম্পের যে বুজরুগি, সেই বুজরুগি যাতে বলেছিল যে ধনিক শ্রেণী, ধনিক শ্রেণীর কথা কখনো বলেনি, কিন্তু বলেছিল যে সাধারণ মানুষের ওপরে করের বোঝা কমানো হবে এবং মানুষের আহ, বছরের শেষে যখন সে ট্যাক্স ফাইল করবে, এই 15ই এপ্রিল আমাদের এখানে আমেরিকাতে ট্যাক্স ডেডলাইন, তো তখন সে কিছু টাকা ফেরত পাবে। ট্রাম্পের আসার পর থেকে 2016 থেকে 2020 এবং 2020 থেকে 2024 এবং 2024 থেকে এখনো পর্যন্ত, এই যে তিনটে রেজিমের মধ্যে দিয়ে আমরা গেলাম, আমরা আগে যাও বা বছরের শেষে ট্যাক্স জমা দিয়ে 1000 $1500 আমরা ফেরত পেতাম, এখন আমরা সেটাও পাচ্ছি না। মানে এই আপনি হচ্ছে বলছেন আমাদের ভারতে যেমন জিএসটি কমিয়ে দেওয়ার নামে সম্প্রতি একটা খুব বড় জুমলাবাজি আমরা দেখলাম, যেটাতে একদম জিএসটি জুমলা। কমানোর কথা বলো কিন্তু কার্যত দেখা গেল অনেক জায়গায় জিএসটি বেড়ে গেছে বা এমআরপি জিএসটি শুধু বাড়িয়ে দিয়ে লোক। হ্যাঁ, একেবারে বুজরুগি, একেবারে বুজরুগি। এবং তার সঙ্গে আপনি যোগ করুন জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে গেছে, টাকার দাম একেবারে সর্বনিম্ন, এক আমেরিকান ডলারে 95 ছুঁয়েছিল এই সেদিন। হ্যাঁ, হ্যাঁ। মানে এইসব মুশকিল হচ্ছে যে সাধারণ মানুষের কাছে এর কোনো খবরই নেই, তারা জানেই না যে আসল দেশের অবস্থাটা কি। এবং সাধারণ মানুষ জিএসটিটা খুব ভালো বোঝেন, কারণ তাদের বলা হয়েছিল জিনিসপত্রের দাম কমবে, জিএসটি কমিয়ে জিনিসপত্রের দেওয়া দাম হচ্ছে কমবে, একটা জিনিসের দামও কম, প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের, এবং জিনিসের দাম, ওষুধপত্রের দাম এমআরপি দিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, কোনো প্রত্যেকটা জায়গায় জিনিসের দাম বেড়ে মাপে গেছে। কমিয়ে দেওয়া হচ্ছে প্যাকেটের। এটা সাধারণ সমস্ত মানুষ জানেন। একেবারে এক জানে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা সেইটা নিয়ে লড়াই করার যাদের কথা ছিল, সেই মধ্যবিত্ত শিক্ষিত যে ভদ্রলোক যে ক্লাসটা, তারা এই সমস্ত বিষয়ে রাস্তায় নেমে কোনো রকম আন্দোলন করতে তারা নারাজ। কারণ তারা মনে করে যে আমি যতদিন পর্যন্ত মোটামুটি ভালো অবস্থায় আছি, আমি এই সমস্ত নিয়ে কোনো কথা বলবো না, আমি চুপ করে থাকবো। মাঠটা যারা খাচ্ছে, একেবারে গরিবের গরিব যারা মাঠটা খাচ্ছে, তারা রাস্তায় নেমে এসে মারামারি করছে, তারা রাস্তায় নেমে এসে আন্দোলন করছে, তাদের উপর গুলি চালিয়ে দিচ্ছে। এই দেখুন, কালকে না পরশুদিন নয়ডাতে উত্তরপ্রদেশে যে শ্রমিকদের ঘটনাটা, কি সাংঘাতিক ব্যাপার, মানে চিন্তাই করা যায় না। আচ্ছা, খুব ন্যায্য কৃষক, দাবি, 8 ঘন্টার কাজে তারা তারপরে তারা ওভারটাইম চেয়েছে। আর এই যে আপনার এই যে ওই ইনফোসিসের যে নারায়ণ মূর্তি, সে কি বলেছে, বলেছে না না, 8 ঘন্টা কাজটা যেসব চলবে না, অন্তত সপ্তাহে ইয়াং ছেলে মেয়েদের 70 ঘন্টা কাজ করতে হবে। হুম। অর্থাৎ এতকাল ধরে 100-150 বছর ধরে মানুষ সারা পৃথিবীতে লড়াই করে শ্রমিক আন্দোলনের মাধ্যমে যে 8 ঘন্টা কাজের দাবি যে আদায় করে নিয়েছে, সেইটাকে তিনি সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে নস্যাৎ করে দিতে চাইছেন। তো ঠিক এই প্রসঙ্গেই কিন্তু মামদানির একটা খুব উল্লেখযোগ্য কথা ছিল, যে আমেরিকার নিউ ইয়র্ক শহরের বাসিন্দারা, তাদের ওই জন্য অনেক পার্ক আছে, অনেক কিছু বিনোদনের জায়গা রয়েছে, কিন্তু মানুষ সারাদিন কাজ করতে হয় বলে তারা সেই পার্কে বসার সময় পান না। তো তাই না? তো এই আমাদের বিষয়টা তো এখানে দুটো জায়গা তো মিলে যাচ্ছে একদম। একেবারে মিলে যাচ্ছে। এবং এগুলো তো সব আমাদের জীবনে চোখের সামনে দেখছি। এই যে আমাদের এখানে ব্রুকলিন, তো আমরা একটা খুব মানে মোটামুটি অ্যাফ্লুয়েন্ট জায়গাতে আমরা থাকি। আমাদের বাড়ির কাছেই 10 মিনিটের হাঁটা পথে প্রসপেক্ট পার্ক বলে একটা বিশাল পার্ক আছে। নিউ ইয়র্কে ম্যানহাটনে যেরকম সেন্ট্রাল পার্ক আছে, এখানে সেরকম প্রসপেক্ট পার্ক আছে। আপনি গিয়ে সেখানে দেখুন, আপনি যদি কখনো আসেন, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। সেই পার্কে আপনি একটাও গরিব লোক দেখতে পাবেন না। তাদের কেবলমাত্র সময় নেই, তাদের সময় নেই, কাজ করেই কেবলমাত্র সারাদিন কেটে যায়। উইকেন্ডে দেখতে পাবেন। হুম। উইকেন্ডে তাদের দেখতে পাবেন। উইকেন্ডে তারা ফ্যামিলি নিয়ে এসে সেখানে আনন্দ করে, সেখানে বাচ্চাদের জন্মদিনের পার্টি হয়, হ্যাঁ, সেখানে বেলুন দিয়ে সাজানো হয়, সেখানে মিউজিক হয়, কেবলমাত্র উইকেন্ডে। উইকডের মধ্যে আপনি দিনের বেলায় সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত সেখানে আপনি একটাও গরিব মানুষকে আপনি দেখতে পাবেন না। তাদের আমাদের বারো মতো চোদ্দ মানুষ ঘন্টা কেটে যায় খালি কাজ করতেই। দুটো তিনটে কাজ করছে, তো একটা কাজও নয়, দুটো তিনটে কাজ করছে। এই হচ্ছে আমেরিকার আসল চেহারা। কি সাংঘাতিক দারিদ্র্যের মধ্যে মানুষ ঢুকছে। বাড়িতে খেতে পারে না, রান্না করতে পারে না, বাইরে ম্যাকডোনাল্ডে, বার্গার কিংয়ে খেতে বাধ্য হচ্ছে, কেএফসির মতো জাঙ্ক ফুড খেতে বাধ্য হচ্ছে।
এখানে আবার মামদানির প্রসঙ্গে চলে আসি, সেটা হচ্ছে যে একদম শেষ, আমাদের সময় শেষ হয়ে এসছে। সেটা হচ্ছে মামদানির এই 100 দিন পূর্ণ হওয়ার পরে আপনি যে কথাটাও বললেন, নিউ ইয়র্কবাসীর বেশিরভাগ মানুষই একটা সমীক্ষায় বলছেন যে 60% নিউ ইয়র্কবাসী মনে করছেন যে মামদানি ঠিক পথেই কাজ করছেন এবং তিনি যেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পালনের চেষ্টা করছেন। এইটা কি সারা বিশ্বের কাছে, বিশেষ করে অন্যান্য দেশের নেতারা, বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের নেতারা, তারা ইলেকশনের সময় নানা রকম প্রতিশ্রুতি দেন। এখন আমাদের রাজ্যেও ইলেকশন চলছে, ইলেকশনের মুখে আমরা নানা প্রতিশ্রুতি আসছে, কিন্তু মামদানির ক্ষেত্রে এটা ব্যতিক্রম কেন, যে তিনি যা মামদানি বলেন তা করার চেষ্টা করেন এবং লোককে বোঝান যে আমি করার চেষ্টা করছি? এটা হচ্ছে সততার প্রশ্ন। এটা হচ্ছে মৌলিক সততার প্রশ্ন, চরিত্রের প্রশ্ন, সিট দ্বারা সোজা করে রাজনীতি করার প্রশ্ন। এবং এই সমস্ত বদমাস কর্পোরেট আমেরিকার দুটো পার্টি, তাদের সমস্ত এই ক্লিন্টন, ব্লুমবার্গ, কুয়োমো, ট্রাম্প, এরা যেগুলো প্রতিশ্রুতি দিয়ে গেছে, ঠিক যে আমাদের দেশে যেরকম মোদির প্রতি বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি, হ্যাঁ, তারপরে জিএসটি কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি, গঙ্গার জল শুদ্ধ করার প্রতিশ্রুতি, একটার পর একটা মিথ্যে প্রতিশ্রুতি। তারপরে ধরুন এই যে শায়ের 15 লাখ টাকা, সে নিজেই বলছে যে ও তো জুমলা থা। মানে এর থেকে এত বড় মানে চরিত্রহীন, হ্যাঁ, লোক। তার সঙ্গে আছে তাদের ঘৃণার রাজনীতি, হিংসার রাজনীতি, হিন্দু মুসলমানের মধ্যে মারামারি সৃষ্টি করা, খুনোখুনি সৃষ্টি করা, দাঙ্গার রাজনীতি। এইভাবে তারা মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে। তার সঙ্গে তাদের হাতে আছে বেতনভুক আইটি সেল, এবং তারা এক টানা মিথ্যে প্রচার ছড়িয়ে যাচ্ছে। বড় বড় মিডিয়াগুলো তারা কিনে নিয়েছে, হ্যাঁ, এবং কোটি কোটি টাকা খেয়ে তারা বসে আছে, একটাও কথা বলছে না। এই ধুরন্ধর চলছে, আর আইপিএল চলছে, এই নিয়ে মানুষকে উন্মত্ত করে রাখা হয়েছে। আর কোনো কিছু হলেই সেই দোষটা মুসলমানদের ওপরে, গরিবদের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে তারা একটা নৈরাজ্য, একটা সম্পূর্ণ নৈরাজ্যকে তারা সুস্থ স্বাভাবিক গণতন্ত্র বলে আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর সাধারণ মানুষ বসে আছে, তারা বুঝতেই পারছে না যে কি হচ্ছে। এবং যারা বুঝতে পারছে, যারা মার খাচ্ছে, তাদের ওপরে আক্রমণ চলছে, কৃষকদের ওপর আক্রমণ চলছে, গরিব শ্রমিকদের ওপর আক্রমণ চলছে। যারা আদানির খনি দখল করে নেওয়া, জঙ্গল দখল করে নেওয়ার বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তাদেরকে টেররিস্ট বলে গুলি চালিয়ে এনকাউন্টার করে শেষ করে দেওয়া হচ্ছে। এই তো আসল গল্প। আমেরিকাতেও তাই, আমাদের দেশেও তাই। সেই জন্যই তো বললাম যে দুটো দেশে সারাটা জীবন কাটালাম, সেই দুটো দেশেই চোখের সামনে একেবারে চরম হিপোক্রেসি এবং শঠতা এবং মিথ্যাচার চোখের সামনে দেখে যাচ্ছি দুটো শাসক শ্রেণীর মাধ্যমে। ধন্যবাদ পার্থবাবু। আমরা খুব বড় ফ্রেমে আলোচনাটা, ছোট ফ্রেম থেকে শুরু করে অনেক বড় ফ্রেমে চলে এলাম, এবং এখন আমার মনে হয় শুধু দুটো দেশের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকলো না, লড়াইটা অত্যাচারিত এবং অত্যাচারীর মধ্যে সীমাবদ্ধ একেবারেই দাঁড়িয়ে তাই, গেল, একেবারেই শোষিত তাই। এবং এবং তার জন্য কমিউনিস্ট শোষকের হতে হবে মধ্যে না, দাঁড়িয়ে গেল। এবং ডেমোক্রেটিক সেটা, সোশ্যালিস্ট হওয়া যায়। হ্যাঁ, এটা আপনি হাঙ্গেরির উদাহরণ আনলেন, এবং সারা বিশ্বেই এখন কিন্তু সেই লড়াইটা ক্রমশ তীব্র হচ্ছে এবং হচ্ছে। আস্তে আস্তে সেটা ছড়াচ্ছে। এবং আমরা আশাবাদী হয়তো আগামী দিনে এই সমস্ত মানুষরা তাদের ন্যায্য অধিকারের দাবি মাথা তুলে তারা আদায় করতে পারবেন। পার্থবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের দর্শকদের সমৃদ্ধ করলেন। আর আপনারা যারা দেখলেন, আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখবেন এবং আমাদের নানা রকম প্রশ্ন করবেন, এটাই আমরা আশা করি। এবং সেই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আরো উৎসাহ বৃদ্ধি করবেন। সবাইকে নমস্কার। আমাদের আরও উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন। মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।